গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা, ফেরত চায় দেশটিতে থাকা বাংলাদেশের সম্পদ। 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 200 মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। ভিন্নমত দমনে আওয়ামী সরকারের আরেকটি আয়না ঘর। বিমানবন্দরের কাছেই গোপন টর্চার সেলের সন্ধান পেল বিবিসির অনুসন্ধানী দল। এবং জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান কুয়েত রাষ্ট্রদূতের। কর্মরত কূটনীতিকদের দূতাবাসের সংবর্ধনা। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা। একই সঙ্গে পাকিস্তানে থাকা সম্পদও ফেরত চেয়েছে বাংলাদেশ। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব দাবি করা হয়েছে। আলোচনা চালিয়ে যেতে ইতিবাচক সাড়া দিয়েছে পাকিস্তানও। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে দুই দেশ। শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। 1971-এ পাক হানাদারদের নির্বিচার হত্যাযজ্ঞে প্রাণ যায় বীর বাঙালিদের। 30 লাখ শহীদদের তাজা রক্ত আর অজস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নতুন দেশ বাংলাদেশ। দেখতে দেখতে স্বাধীনতার 54 বছরে লাল সবুজের বাংলাদেশ। 1971 থেকে 2025 এত বছরেও 71-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা তো দূরের কথা, অনুতাপ আক্ষেপও নেই পাকিস্তানের। এবার হয়তো সেই পথে হাঁটতে যাচ্ছে ইসলামাবাদ। দীর্ঘ 15 বছর পরে ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালো ঢাকা। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। আমরা বলেছি, দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এরপরই শুরু হয় বৈঠক। প্রথমে প্রতিনিধি দল ও পরে হয় এই দুই সচিবের একান্ত বৈঠক, যেখানে দুদেশের অমীমাংসিত ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার মতো বিষয়ে আলোচনা ওঠে টেবিলে। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন আমনা। সেখানেও দুদেশের সম্পর্ক জোরদারের বিষয়গুলো উঠে আসে। বেরিয়ে যাবার আগে আমনা বালুচ গণমাধ্যমে জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। শেষ বিকেলে এফওসির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। জানান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় বাংলাদেশ, তবে তার আগে দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় ঢাকা। মুক্তিযুদ্ধের আগে ও পরে সব মিলিয়ে $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। 4000 মিলিয়ন ইউএস ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। এছাড়া বৈঠকে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। এই বিষয়টা নিয়ে তারা রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, কিছু বাধা আছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। এপ্রিলের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের ঢাকা সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির সাথে পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, দেশে চলমান সংস্কার কার্যক্রম, ইউএসআইডি, রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সাহায্য দেয়া এবং আরোপিত শুল্ক নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ও রোহিঙ্গা প্রসঙ্গ বড় করে আলোচনার মাধ্যমে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। জানান, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। Broaden and deepen EU-Bangladesh relations. So we're talking about how we can support the reform process, what is required to support Bangladesh's political transition, the democratic elections, and when we can foresee a possible visit by the Chief Advisor to the European Union. Because what we are interested in is illustrating how strong our relationship is and how much of a reliable and dependable partner the European Union is for your country. রাজনৈতিকভাবে ভিন্নমত সহ্যই করতে পারতেন না ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার। আওয়ামী শাসনের গেল 15 বছরে বিনা বিচারে গুম হয়েছেন বহু মানুষ। ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশ জুড়ে অনেক গোপন টর্চার সেলের সন্ধান মেলে। এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এলো ভয়াবহ গোপন বন্দিশালার সেই চিত্র। দিনের আলোতেও গা ছমছমে দৃশ্য। গেল 15 বছরে আওয়ামী শাসনে এসব গোপন বন্দিশালায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ। বিরোধীদের দমন করতে কিংবা হাসিনার সমালোচনা করলেই ঠাঁই হতো এসব ভয়ঙ্কর বন্দিশালায়। আমি হাত ছড়াতে পারছি না। একবার ভাবুন, এইসব সেলেই লোকজনকে সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর থাকতে হয়েছে। আয়নাঘর ঘুরে সেখানকার অন্ধকার চিত্র তুলে ধরেছে বিবিসি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে খোঁজ মিলেছে এসব গোপন বন্দিশালা। যেসব কক্ষের একটিতে দীর্ঘ 8 বছর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম সহ বেশ কয়েকজনকে, যাদের মুখে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের ভয়াবহ নির্যাতনের কথা। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এটি। বন্দীদের মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণা দিতে এটি পরিকল্পনা করে বানানো হয়েছে। যারা মুক্তি পেয়েছেন তাদের অনেকে এখনো ভয়ের মধ্যে বাস করছেন। তারা বলছেন তাদের অপহরণকারীরা এখনো মুক্ত। ব্যক্তিগত আক্রোশের কারণে কি আবার এটা করে নাকি, এই ভয়টা আর কি কাজ করে এখন। দেশের বিভিন্ন স্থানে কয়েকশো বন্দিশালার হদিস এখনো মেলেনি বলে দাবি এই ব্রিটিশ গণমাধ্যমটির। মাসুদ রানা, নিউজ 24। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে কূটনীতিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এ সময় কুয়েতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার 45তম বার্ষিকী এবং জাতীয় দিবস উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের দেওয়া হয়েছে সংবর্ধনা। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বাংলাদেশে যে বর্তমানে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে ইনভেস্টমেন্টের জন্য, সেটা আমরা তুলে ধরেছি। আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে গত 7 থেকে 10 তারিখ, সেটা আমরা তুলে ধরেছি। এবং এর মধ্যে যে আমাদের 415টা সংস্থার কাছ থেকে 50টা দেশে যারা এসেছিলেন এই ইনভেস্টমেন্ট সামিটে, আমরা প্রায় $255 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছি, তা আমরা তুলে ধরেছি। এবং এর মাধ্যমে আমরা আহ্বান করেছি কুয়েত এবং অন্যান্য দেশের ইনভেস্টররা তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। বাংলাদেশ انا جيت عشان اشوف الناس الموجودين هنا اقابل الاركان। দূতাবাসের এমন উদ্যোগের মাধ্যমে বিদেশিদের কাছে দেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরবে। সেই সাথে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান।
দেশটির জ্যাকসন অঙ্গরাজ্যের প্রাণকেন্দ্র ড্রেসডেন শহরে বাঙালির আয়োজনে মেতে ওঠেন প্রবাসীরা। এসবের সাংস্কৃতিক পর্বে গান, কবিতা, আবৃত্তি, কুইজ ও খেলাধুলায় অংশ নেন সব বয়সী প্রবাসীরা। অনুষ্ঠানে আসা আমন্ত্রিত সবার মাঝে বিতরণ করা হয় দেশীয় নানা খাবার। সময় হলো একটা বিরতির, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সংবিধানের সকল সংস্কার গণভোটের মাধ্যমে করা যাবে না বলে জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে না তা পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে করার পক্ষে দলটি। তবে সংস্কার প্রক্রিয়া বেশি বিলম্ব না করতে কমিশনকে আহ্বান জানায় বিএনপি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাই মূল লক্ষ্য। সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, আর ঐকমত্য কমিশনের নেতৃত্বে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। প্রথম দিনের বৈঠকে আলোচনায় সংবিধান সংস্কার। বিকেল ৫টায় বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, সংবিধান সংস্কারের বেশ কিছু বিষয়ে একমত বিএনপি, তবে সংবিধান সংস্কারের সব বিষয়ে গণভোটের পক্ষে নয় দলটি। আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়াদি গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 এবং 56 এবং 142 যেটা 142 যেটাতে সংবিধান সংশোধনের কার্যক্রমগুলো মানে উপায়গুলো বলা আছে, সেই ক্ষেত্রে 142 ইটসেলফ এটা যদি সংশোধন করতে হয় তাহলে সেটা গণভোটে যেতে হয়। তিনি আরও জানান, সংবিধানে বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে নয় বিএনপি। একই সঙ্গে সাংবিধানিক কাউন্সিল গঠন এবং ৭০-এর ২ অনুচ্ছেদ সংশোধনের বিরোধিতা করেছে দলটি। আমরা এখন পরিষ্কার করছি, আমরা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে মাধ্যমে গৃহীত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধানের মূলনীতি যেটা আছে সেখানে চাই, এবং সেটাতে ধর্মনিরপেক্ষতা নাই। সেখানে বহুত্ববাদ এখন যে নতুন করে প্রস্তাব করা হচ্ছে সেটার আমরা বিরোধিতা করেছি। বিএনপিকে দেয়া ঐকমত্য কমিশনের স্প্রেডশিট এবং 6টি সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে বিস্তর ফারাক বলেও অভিযোগ সালাউদ্দিনের। স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, সেটা আমাদেরকে বিভ্রান্ত করেছে। এর আগে সকালে সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষের কাছে প্রশংসিত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বলে স্পষ্ট জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে সংস্কার প্রক্রিয়ার নামে বেশি বিলম্ব করলে জনমনে সংশয় বাড়বে বলে মনে করেন তিনি। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। আগামী রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এতে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সংস্কার ছাড়া নির্বাচন হলে তা দেশ ও জাতির জন্য কল্যাণ হবে না। ইউরোপ সফর শেষে রাজধানীতে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারটি ছিল নিছকই সৌজন্য। সেখানে নির্বাচন এবং সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ইউরোপ সফর করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে ইউরোপের বিভিন্ন দেশে বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক হয় তার। এই বৈঠক নিয়ে বিভিন্ন মাধ্যমে জন্ম দিয়েছে নানা আলোচনা। আমিরের নেতৃত্বে ইউরোপ সফর নিয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্রিফিং করে জামাত। দলটির আমির জানান, বেগম জিয়ার সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা হলেও কবে নির্বাচন হবে এবং দেশের চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। দলটির আমির বলেন, মৌলিক সংস্কার শেষেই নির্বাচন চায় জামাত। এ সময় ভোটের জন্য জোরে দেন তিনি 3 শর্ত। দৃশ্যমান, গ্রহণযোগ্য, মৌলিক সংস্কার। যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। এ সময় তিনি বলেন, সম্প্রতি তার ইউরোপ সফরে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্য উন্নয়ন সহ আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়েও কথা হয় তার। বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দ্রুত সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক শুল্ক নীতির শিকার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের $100 কোটি শুল্কের বিপরীতে যুক্তরাষ্ট্র বছরে বাংলাদেশকে শুল্ক দেয় মাত্র $18 কোটি। এই তথ্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। এই বৈষম্য দূর করতে শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম অংশীদার বাংলাদেশ যুক্তরাষ্ট্র। সিপিডির গবেষণা বলছে, দুই দেশের মধ্যে শুল্ক নীতি ও বাণিজ্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্যতা। আমাদের কনসার্নগুলো যখন তারা বলেছে তখন রাজধানীর গুলশানে আয়োজিত সভায় সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে গড়ে 6.2% শুল্ক আরোপ করে বাংলাদেশ। তবে ভিন্ন বেয়াত ও ছাড়ে প্রকৃত হার দাঁড়ায় 2.2%। বিপরীতে বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে 15.1% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। লজিক্যালি একটা কোশ্চেন করা যায় যে হু ইজ প্রোভাইডিং মার্কেট অ্যাক্সেস টু। আমরা কিন্তু এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য ফেরাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সংলাপে গুরুত্ব দিচ্ছে সিপিডি। সেক্ষেত্রে নীতি নির্ধারকদের ভূমিকা চান ব্যবসায়ীরা। উনি বলেছেন যে কেউ যদি পজিটিভ রেসপন্স করে তারা কনসিডার করবে। এখন আমাদের জানা দরকার যে কি ধরনের রেসপন্স তারা চায়। দুষ্ট চক্রের মতো প্রভাব যেমন বাণিজ্যের মধ্যে ফেলতেছে, দ্রব্যমূল্য বাড়বে এবং এটার একটা সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের উপরে। কমার্শিয়ালি এফিশিয়েন্ট বা ফিজিবল হওয়ার জন্য আমাদের ল্যান্ডেড কস্টটা কিভাবে ইফেক্টিভ হবে আর একটু কমানো যায় কিনা, সেটা ন্যাশনাল লেভেলে যেমন সত্য, প্রাইভেট সেক্টরও সত্য। যে ইনভেস্টমেন্টটা করব, এই টাকাটা হলে কি জন্য, মানে এই রিস্কটা আমি কেন নিব অ্যাজ ইনভেস্টর। শুল্ক সংকটের টেকসই সমাধানে ট্রাম্প প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠকের বিকল্প নেই বলে মনে করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বাংলাদেশের উচিত হবে আগামী 5 বছর বিকল্প বাজার খোঁজা। ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বাজার বড় করতে হবে, এশিয়ার বাজারে নজর দিতে হবে। আগামীতে এশিয়াই হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় জায়গা। এদিকে পোশাক খাতে মার্কিন বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বিশেষ ওয়ার হাউসের সুবিধা দেওয়ার পরামর্শ সিপিডির। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাস চালকের কারণে আহত হয়েছেন 8 যাত্রী। রীতিমতো এলাহি কাণ্ড ঘটিয়েছে বাস চালক। এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে কয়েক দফায় দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীরা আতঙ্কিত হলেও আমলও নেয়নি চালক। এক পর্যায়ে শ্রীনগরের সমাজপুর এলাকায় বাসের ছাদ উড়ে মহাসড়কে পড়ে গেলে ছাদবিহীন বাস নিয়েই ঢুকে পড়েন অন্ধকার গ্রামে।
প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন অন্তত 8 জন যাত্রী। বৃহস্পতিবার রাত 8টায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছাদবিহীন বাসটি অন্ধকার গ্রাম থেকে আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেলেও তাকে ধরতে কাজ করছে হাইওয়ে পুলিশ। একটি বাসের ছাদ ভেঙে পড়েছে, সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে সমস্পুর যাত্রী ছাদের কাছে এসে ছাদটি ভেঙে পড়ে যান্ত্রিক ত্রুটির কারণে, এবং সেই বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। চট্টগ্রামের মোস্তফা হাকিম কলেজে শিক্ষকের গায়ে হাত তোলা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষের জেরে আকবরশাহ থানায় মুখোমুখি অবস্থান নেয় 2 গ্রুপ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে থানায় 2 পক্ষের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। এদিকে মোস্তফা হাকিম কলেজের ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 7 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই বৈষম্য বিরোধী শিক্ষার্থী। দর্শক, এই ছিল প্রবাসে নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।